লিডারশিপের কাজটা কি? একটা লোক নেতৃত্ব, তার কাজটা কি? তার কাজ হলো এমন রাস্তা তৈরি করে দেওয়া যেন ভবিষ্যৎ প্রজন্ম সহজেই অনিবার্যভাবে এই রাস্তায় হেঁটে নিজের জীবন গঠন করতে পারে। অন্যথায় আমরা কি করব? শুধু হানাহানি করব, গালিগালাজ করব, অমুক ভালো তমুক খারাপ। এই যে বাচ্চা, 6 বছরের বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে? এই যে একজন শিক্ষিকা, তিনি এদেরকে লালন পালন করতেছে, সন্তানের মতো করে লালন পালন করতেছে, এই শিক্ষিকাকে কি সম্মান দেওয়া হবে? এই ধর্ম বর্ণের বিভেদ ভুলে গিয়ে, হিন্দু মুসলমানের বিভেদ ভুলে গিয়ে মানুষকে সাথে নিয়ে নতুন কিছু গড়ে তোলা। আমি চাই সম্প্রীতি বজায় থাকুক। আমি চাই যারা হিন্দু ধর্মের অবলম্বী তাদের এই সিঁদুর এবং শাখা সমুন্নত থাকুক। আমি চাই যারা মুসলমান ধর্মের অবলম্বী তার টুপি, তার পাঞ্জাবি সমুন্নত থাকুক। যে এই বাংলাদেশের একটা জায়গা যদি মডেল জায়গা হয়, একটা মডেল জায়গা যেখানে হিন্দু মুসলমানের সবচাইতে বেশি সম্প্রীতি হবে, সেটা হয়ে উঠুক বিরা এবং সাল্লার জায়গাটা। আসসালামু আলাইকুম। জামাত ক্ষমতায় গেলে হিন্দুদেরকে ভারত পাঠিয়ে দিবে, হিন্দুদের পরে নির্যাতন করবে, মন্দির ভাঙবে, তাদের কার্যক্রম বা তাদের পূজা করতে দিবে না, এমনটি কিন্তু বিভিন্ন দলের বা বিভিন্ন মানুষ ছড়িয়ে থাকেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। জামাত নেতা এবং বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিও ছিলেন। এই নেতা তার এলাকা দিরা এবং সাল্লা, সেখানে অধিকাংশ মানুষ প্রায় তাদের মাঝে তিনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন জামাত ইসলামী হিন্দুদের পরে বা অন্য ধর্ম অবলম্বীদের পরে তাদের কেমন দৃষ্টিভঙ্গি। এই একটি বক্তব্যই আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, হিন্দুরা তার বক্তব্য শুনে এই ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা এবং জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনিরের এই বক্তব্য শুনে তারা অবাক হয়েছে। চলুন আমরা বিস্তারিত অ্যাডভোকেট শিশির মনিরের সেই বক্তব্যটি শুনে আসি। যে কষ্ট করে এই গরমের মধ্যে সকাল থেকে বসে আছেন, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে। আমরা খুবই দুঃখিত, কারণ ওখানে মহারাজার সঙ্গে বসে আলাপ করতে করতে অনেক লেট হয়ে গেছে। এটা হয়তো এই জন্য আপনারা কষ্ট পাইছেন, এই জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আর আরেকটা কথা, আসলে আমি কিন্তু বাই নেচার এবং আমি স্বভাবগত দিক থেকে এই যাদেরকে আপনারা দুই চোখে রাজনীতি বলতে বুঝেন, আমি এই টাইপের মানুষ না। আসলে আমি এই টাইপের লোক নই। ওই রাজনৈতিক হানাহানি, কারাকারি, মারামারি, এগুলো আমি কোনোদিনই পছন্দ করি না। আমার জিন্দেগিতে ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হিসাব করে দেখছি আমার ব্যক্তিগত শত্রু বলতে কোনো মানুষ নেই, কারণ আমার এটা প্রয়োজন নাই, আমি দেখি নাই কখনো। আমরা নিজেরা এইভাবে বড় হয় নাই যে কে শত্রু কে মিত্র এগুলো হিসাব করে চলা, এগুলো আমাদের মধ্যে কাজ করে না, মন থেকে কাজ করে না। মনে হয় যেন সবাই এলাকার মানুষ, সবাই গ্রামের মানুষ, সবাই নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, এখানে এত শত্রু মিত্র খুঁজতে হবে কেন? এইভাবেই আমরা বড় হয়েছি। আসলে আমি জানি না আমাদের পরিবার, আমার আত্মীয় স্বজন সম্পর্কে যারা জানেন, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো ধর্মের বিরুদ্ধে কখনো কোনোদিন আমাদের কোনো কমপ্লেন নেই, কখনোই নাই। আমরা ওইটা মনেও করি না যে কোনো মানুষকে আমাকে একজন কটু কথা বলেছে তাই বলে তাকে আমার আরেকটা কত কথাতে জবাব দিতে হবে, এটাকেও আমি ভদ্রলোকের আচরণ মনে করি না। আসলে আমার বিবেচনায় আমাদের এখানে অতীতে যারা বড় বড় দায়িত্বশীল ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমার বিবেচনায় তারা সকলেই সম্মানিত ব্যক্তি। আমি মনে করি কাউকে গালি দিয়া, কাউকে অযথা বকাবকি করে, কারো বিরুদ্ধে কুৎসা রটনা করে নিজের ইজ্জত একটুও বাড়ে না। আমার কাছে, আমি সবসময় আমার কাছে মনে হয় অন্য একজন মানুষকে ইজ্জত দিতে পারাও আর একটা ইজ্জতবান মানুষের কাজ। যে লোক অন্য মানুষকে ইজ্জত দিতে পারে না, সে বস্তুত অর্থে নিজের ইজ্জতটাই সে ক্ষতিগ্রস্ত করে। এবং বাবু সুরঞ্জিত সেনগুপ্ত কেমন ছিলেন, নাসিরউদ্দিন চৌধুরী কেমন আছেন, এই কুৎসা রটনা করে আমার লাভ কি হবে? এটা আমি কি বেনিফিট পাবো? বা এই কথা বললে আমার ইজ্জত কি বাড়বে? এখন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আমার বাবারও আরো 10-20 বছরের বড়, তা আমি ওনার কুৎসা রটনা করতাম? এগুলো কোনো কাজ? এগুলো কোনো সুস্থ মাথার কাজ? বা অথচ আরেকজন আছেন জনাব নাসিরউদ্দিন চৌধুরী, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, 80-84 বছর বয়স। এখন আমি ওনার দোষ ধরতাম গিয়া, বলতাম যে আপনি এটা ঠিক করেন নাই, ওইটা সঠিক করেছেন, ওইটা বেঠিক করেছেন, এই কথা বলে আমি যে ওনার সন্তানেরও সমান কম বয়সের মানুষ, তা থেকে আমার সম্মান বাড়বে? আমি তো মনে করি না। আমি মনে করি রাজনীতির এই হানাহানিটা যত পারা যায় তত যদি মিনিমাইজ করা যেত, তাহলে দিরাই সাল্লার মানুষ সবচাইতে বেশি উপকৃত হতো। একেবারে ওইদিকে হুসেনপুর থেকে শুরু করে ওইদিকে খাগাওড়া পর্যন্ত
ওইদিকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাজ, বাজারকান্দি থেকে শুরু করে ওইদিকে সাউদেশ্রী পর্যন্ত, মারকুলি থেকে শুরু করে ওইদিকে শ্রীহাইল পর্যন্ত, এই একটা ছোট্ট ভূখণ্ড। এই ছোট্ট ভূখণ্ডে প্রায় 4.5 লাখ 5 লাখ লোকের বসবাস। এখানে হিন্দু মানুষ আছে, এখানে মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, বেকার আছে, যুবক আছে, যুবতী আছে, দেশের বাইরে আছে, মিডল ইস্টে আছে, ইউকেতে থাকে, ইউএসএ তে থাকে, তারা কাজ করে বাংলাদেশে টাকা পাঠায়, পরিবারের দেশে থাকে, এরকম হাজার হাজার লোক আছে। এই কয়দিন আগে আমি লন্ডনে গিয়েছিলাম এই দিরাইশাল্লার মানুষ যারা লন্ডনে থাকে তাদের সাথে দেখা করার জন্য। তো আমি লন্ডনে গিয়ে প্রায় 4টা 5টা শহরে গিয়েছি। লন্ডনের মধ্যেও আবার ছোট ছোট শহর আছে। এই শহরে গিয়েছি এবং বিশেষ করে দিরাই পূর্বাঞ্চলের মানুষ এবং রাজানগর ইউনিয়ন থেকে শুরু করে কুলুঞ্জ, হাতিয়া, তারপরে সর্বমঙ্গল ইউনিয়ন, করিমপুর ইউনিয়ন, এই অংশের মানুষই এবং দিরাই পৌরসভা, এই অঞ্চলের মানুষই বিদেশে অপেক্ষাকৃত বেশি থাকে। সাল্লার মানুষ কিন্তু বিদেশে কম, বিদেশে দিরাইয়ের মানুষ বেশি, ইংল্যান্ডে আরো বেশি। তো অভিজ্ঞতাটা আমার এরকম যে এদেরকে জীবনে আমি কোনোদিন দেখি নাই। ওনাদের কারোর সঙ্গে জীবনে আমার কোনো পরিচয় ছিল না ব্যক্তিগত। ফেসবুকে দেখে, ফোন করে, যোগাযোগ করে ওখানে গিয়ে মানুষ যে এত বেশি আমাদেরকে ভালোবাসে, এত পছন্দ করে, হৃদয় থেকে যেই ভালোবাসে, এটা ওখানে না গেলে বুঝতে পারতাম না। They love us from the deepest core of their heart. তাদের আসলেই অন্তর থেকে ভালোবাসে। যার সাথে কোনোদিন দেখা নাই, পরিচয় নাই, বাবার পরিচয় নাই, আমার পরিচয় নাই, আমার মনে হয়েছে ইংল্যান্ডের মতো মাটিতে যাওয়ার পরে 10 দিন, 6 দিন, 4 দিন কাজ থেকে ছুটি নিয়ে কয়েকশো পাউন্ড তারা কাজে ড্যামারেজ দিয়ে ক্ষতিগ্রস্ত করে আমাকে সময় দেয়, বাড়িতে নিয়ে যায়, আত্মীয় বাড়িতে নিয়ে যায়, মিটিং করতে নিয়ে যায়, একসাথে বসতে নিয়ে যায়। তখন মনে হয় মানুষকে নিঃশর্তভাবে ভালোবাসতে পারলেই মানুষ আপনাকেও নিঃশর্তভাবে ভালোবাসবে। আর যদি শর্ত দেয়, এটা চাই, ওইটা চাই, এইটা করেন, ওইটা দেন, ওইটা নেন, এটা আনেন, তারপর এটা করব, এইভাবে কি কোনো ভালোবাসার জন্ম হয়? আমার তো মনে হয় না। এইভাবে যে জিনিস হয় এটা মেকি, সাময়িক। আমি আপনাকে কিছু দিব, আপনি আমার কিছু দিবেন, আপনি আমার কিছু দিবেন, আমি আপনাকে কিছু দিব। এটা যদি শর্ত হয়, তো যখন দিব না তখন তো শেষ হয়ে যাবে। আপনি যখন আমার দিবেন না তখন তো শেষ হয়ে যাবে, তখন তো আর কেউ কাউকে মনে রাখবে না। অথচ আমাদের বাড়ি ঘর যেখানে, আমাদেরকে শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক নাকি? মুঠেও না। আমি আপনাদেরকে এই কথা বলতে আসছি আজকে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে দেখা যাবে, সময় বলে দিবে। নির্বাচন কবে হবে, কারা নির্বাচনী প্রার্থী হবে, কে কিভাবে ইলেকশন করবে, আপনারা কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, এগুলো আপনারাই ঠিক করবেন। কিন্তু আমার কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিরাই, এই সাল্লা, এই আনাচে কানাচে, এই মাটিতে আমরা বড় হয়েছি, এই মাটিতে আমরা হেঁটেছি। এই মাটির আনাচে কানাচে মাটির গন্ধ আমাদেরকে সাংঘাতিকভাবে আন্দোলিত করে। আমরা দেশ বিদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। পৃথিবীর এমন কোন গুরুত্বপূর্ণ জায়গা নাই আমি যাই নাই, এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নাই যার সঙ্গে ক্ষণে ক্ষণে আমার কথাবার্তা হয় না। বাংলাদেশেও গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ আমার হয়েছে। কিন্তু সবচাইতে বেশি মনোতুষ্টি হয়, সবচাইতে বেশি আত্মতুষ্টি হয় যদি এই দিরাই সাল্লার মাটিতে সময় কাটানো যায়। এটা একটা মনের ব্যাপার। এটাকে আমাকে জোর করে পারবেন না? এটা জোর করে পারবেন না আমাকে। আমি যদি আজকে এখানে 3 দিনের ছুটি, শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের ছুটি, আমি চাইলে বিদেশে চলে যেতে পারতাম। আমি চাইলে মালয়েশিয়ায়, কানাডায়, সিঙ্গাপুরে গিয়ে 3 দিন বড় হোটেলে থেকে আসতে পারতাম। ওই 3 দিন থেকে অনেক ভালো খাবার দাবার করে সোমবার সকালে সরাসরি কোর্টে আসতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় ওই অট্টালিকা, ওই প্লেন, ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ইংল্যান্ড, আমেরিকা, ওই মাটির গন্ধের চাইতে আমার আপনার কৃষকের মাটির গন্ধ অনেক আনন্দ পায়। এই জন্যই কিন্তু আমার আশা। আমি চাই না কিছু, আমি কিন্তু এটা বলতে আসি না আমাকে আপনারা এটা দেন, ওটা দেন। আমার আসে মনের টান থেকে। আমার কাছে কেন জানি মনে হয় যদি আমার পক্ষে এটা সুযোগ হয়, যদি সুযোগ হয় কিছু করার, যদি আমার দ্বারা পসিবল হয় বড় কিছু করার, ছোট কিছু কিন্তু সরকারের প্রয়োজন নাই। আমি এই 2 থানায় মিলে যেটা চেষ্টা করছি, ছোটখাটো কিছু প্রবলেম যেগুলো আমার কাছে বিভিন্ন সময় এসেছে, আমি ব্যক্তিগতভাবেই এগুলো সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি যে এগুলো যেন সমাধান করে দেওয়া যায়। কিন্তু বড় কিছু করতে গেলে ব্যক্তিগতভাবে পুরাটা করা সম্ভব হয় না। এটা আপনারা নিজেরাও তো সাক্ষী। কোন ব্যক্তি একটা ব্যবস্থার পুরাটা ব্যক্তিগতভাবে পরিবর্তন করতে পারেন না। সেই জন্য সামষ্টিক প্রয়োগ লাগে, সেই জন্য সামষ্টিক উদ্যোগ লাগে। সামষ্টিক উদ্যোগ ছাড়া বড় কাজ করা যায় না। এই জন্য আমি মনে মনে ভাবি, মানুষ যদি আমাকে ভালো না বাসে, মন থেকে গ্রহণ না করে, বন্ধু না ভাবে, নিজেদের লোক মনে না করে, এই ধরনের কাজ আর এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার মোটেও যাওয়া উচিত নয়। আর তখনই যাওয়া উচিত যখন মানুষ ভালোবাসবে। বলেন, একটা লোক রাজনীতি করলে তার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি কি? সবচাইতে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। সবচাইতে বড় প্রাপ্তি কি? মানুষের ইজ্জত। সবচাইতে বড় প্রাপ্তি কি? মানুষের সম্মান, শ্রদ্ধা। এটাই সবচাইতে বড় প্রাপ্তি। এর বাইরে কি পাবো? টাকা? এটাতে কি হবে? অট্টালিকা?
কত মানুষের অট্টালিকা আছে, তাতে কি হয়? জগতে এরকম লোক আছে যারা ব্যাংক ভরে টাকা রেখেছে, যারা অট্টালিকার মালিক হয়েছে, তার অট্টালিকা এবং তার ব্যাংকের টাকার 2 পয়সার সম্মান সমাজের কেউ দেয় না। আছে না এরকম লোক? আছে, আমার আপনার সামনে আছে। এই অট্টালিকাটার ফাংশন কি? এই অট্টালিকা কি দিচ্ছে আমাকে আপনাকে? এই অট্টালিকা যদি আমি এখানে বানাই, আমি চাইলে সামারচরে, আমি চাইলে দিরাইয়ে, আমি চাইলে সাল্লায় বিরাট বিরাট অট্টালিকা বানাই ফেলা সম্ভব, কিন্তু ওই অট্টালিকা আমার কি দিবে? ওই এত বড় বিল্ডিং আমার দিবে কি শেষ পর্যন্ত? এর চাইতে যে মানুষগুলো এখানে অট্টালিকা বানাইছে, ব্যবসা করছে, সমাজে গুরুত্বপূর্ণ লোক, তারা যদি আমাকে আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখে, তাহলে সেইটা ওই অট্টালিকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই আমার এখানে আসা। আমি আপনাদেরকে কৈফিয়ত দিচ্ছি কেন আমি এখানে আসি। অনেকে বলতে পারেন আপনি ঢাকায় থাকেন, আপনি টেলিভিশনে থাকেন, আপনি বিদেশে থাকেন, এখানে কি? শুধুমাত্র আপনাদের এই উষ্ণ অভ্যর্থনাটা, বাড়িতে গেলে আমার খুব ইমোশন হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে, এটা প্রায়ই বলি আমি, ঘুম থেকে উঠলে দেখি একটা মহিলা মানুষ একটা মুরগির ডিম নিয়ে আসছে, একটা মুরগির ডিম। মুরগির ডিমটা সে, তার বাড়িতে মুরগি, ওই মুরগিটা প্রথম ডিম পাচ্ছে, ওই ডিমটা সে আমার খাওয়াইতে নিয়ে আসছে। এই কথা মনে মনে ভাবে সে, ওই ডিমটা আমি খাইলে পরে মুরগি বেশি ডিম পারবে। কেমন হাস্যকর ব্যাপার না? খুব কত সহজ মানুষ, কত সরল, কত সরল। আমি মুরগির ডিম খাইলে মুরগি বেশি ডিম পারবে কেন? মুরগি তো যে কটা ডিম পারার কথা এই কটাই পারবে। একটা পেঁপে, একটা গাছে একটা পেঁপে পাকছে, এই পেঁপে পাকা প্রথম পাকছে, পেঁপেটা কাটে, কষ পড়তেছে, পেঁপের সামনে কষ পড়তেছে, এই কষ করা পেঁপেটাকে নিয়ে সকালে হাজির, এটা আমার বাড়িতে এই পেঁপে হয়েছে, এই পেঁপেটা আপনি একটু খান, খাইলে পরে আমার পেঁপে গাছে আরো বেশি পেঁপে ধরবে। এটা একটা মনের ব্যাপার। বলেন, যদি আমি ইংল্যান্ডে আমেরিকায় ঘুরি, সিঙ্গাপুর, কানাডায়, অস্ট্রেলিয়ায়, সুইজারল্যান্ডে ঘুরি, কেউ আমাকে এইভাবে সকালবেলা নিয়ে এসে একটা পেঁপে খাইতে দিবে? মুঠেও না। ওই সমাজ এরকম না, এই সমাজ এরকম। এই সমাজ এরকম, এই সমাজে মানুষ মানুষকে উষ্ণ অভ্যর্থনা জানায়, এই সমাজে মানুষ মানুষকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসে, এই সমাজে মানুষ মানুষকে এত সম্মান শ্রদ্ধা জানায়, এটা অট্টালিকায় জানায় না। ইউরোপ আমেরিকার সমাজ এরকম নয়। ইউরোপ আমেরিকার সমাজে বাপের খবরেই মা নিতে পারে না, ছেলের খবরেই বাপ নেয় না, সন্তানের খবরেই তার বাপ নিতে পারে না, এরকম এক সমাজ। ফলে আমি মনে করি আমাদের এই দিরাই সাল্লার এই জায়গাটা, মানুষ খুব সহজ সরল, মানুষ অল্পতেই সন্তুষ্ট হয়, মানুষ পরস্পর পরস্পরকে এখানে ভালোবাসে। এই ভালোবাসা সাংঘাতিক, হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসে। মেকি কিছু না, লুকানো কিছু না, 2 নম্বরে কিছু নাই, সকালে একটা বলে বিকালে একটা বলে, এরকম না। যারা ভালোবাসে সত্যিকার অর্থে ভালোবাসে। এই জন্যই আমার এই অট্টালিকার জায়গা ছেড়ে, গাড়ি বাড়ি অট্টালিকার এত বড় অ্যারেঞ্জমেন্ট ছেড়ে, ছুটির দিনে বাড়িতে কাটানোটা, গ্রামে কাটানোটা, সৎসঙ্গে কাটানো, তারপরে মিশনে কাটানো, মসজিদে কাটানো, মন্দিরে কাটানো, গির্জায় কাটানো, গ্রামে কাটানো, কৃষকের কাছে কাটানোটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আবেগ প্রবণ মনে হয়। এই জন্যই আসা কিন্তু বারবার। আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাওয়া আছে, কালকেও আছে, পরশুদিনও আছে। আমার কাছে প্রতি জায়গায়, এই যে দেখেন শিশুরা একটা ফুল দিয়েছে আমাকে, এটা বিরাট ব্যাপার। আপনি এটাকে স্বাভাবিক না, কিন্তু এটা স্বাভাবিক ঘটনা না। এই যে 5 বছর 7 বছরের শিশুরা আমাকে আপনাদের সামনে একটা ফুল তুলে দিয়েছে, কি করবো আমরা তাদের জন্য? কি করার আছে তাদের জন্য আমাদের? এরা বড় হবে না, এরা স্কুলে যাবে, এরা কলেজে যাবে, এরা বিশ্ববিদ্যালয়ে যাবে, এরা চাকরি পাইতে চাইবে, ভালো জীবন যাপন করতে চাইবে, দেশের বাইরে পড়াশোনা করতে চাইবে, তারা অফিসার হইতে চাইবে। তাদের জন্য এই সুযোগ কি করে দিতে পারবো আমরা? বিরাট প্রশ্ন। লিডারশিপের কাজটা কি? একটা লোক নেতৃত্ব, তার কাজটা কি? তার কাজ হলো এমন রাস্তা তৈরি করে দেওয়া যেন ভবিষ্যৎ প্রজন্ম সহজেই অনিবার্যভাবে এই রাস্তায় হেঁটে নিজের জীবন গঠন করতে পারে। অন্যথায় আমরা কি করবো? শুধু হানাহানি করবো, গালিগালাজ করবো, অমুক ভালো তমুক খারাপ। এই যে বাচ্চা, 6 বছরের বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে? এই যে একজন শিক্ষিকা, তিনি এদেরকে লালন পালন করতেছে, সন্তানের মতো করে লালন পালন করতেছে, এই শিক্ষিকাকে কি সম্মান দেওয়া হবে? কি ইজ্জত দিলে পরে তিনি এই বাচ্চাদেরকে আরো অনেক বেশি আদর সোহাগ দিয়ে পড়ানোর আগ্রহ পাবে? কিভাবে সম্ভব? এই যে একটা সঙ্গীত গাইলো একটু আগে, তারা দেখেন, সমাজের মূল কথা কিন্তু এটাই। এই মহিলারা দাঁড়িয়ে সঙ্গীত গাইলো, আমি তো মুসলমান মানুষ, আপনারা তো হিন্দু মানুষ, আপনারা এখানে দাঁড়ায় সঙ্গীত গাইছেন, আমি এটা শুনছি। এরপরে আমার শিক্ষা কি? এরপরে আমার করণীয় কি? বিরাট ব্যাপার। এরপরে আমার করণীয় এটা, আমি মনে করি এই ধর্ম বর্ণের বিভেদ ভুলে গিয়ে, হিন্দু মুসলমানের বিভেদ ভুলে গিয়ে মানুষকে সাথে নিয়ে নতুন কিছু গড়ে তোলা। এই নতুন, আমি যে কথা বলতে চাই, আমি কোনো সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আমি চাই সম্প্রীতি বজায় থাকুক। আমি চাই যারা হিন্দু ধর্মের অবলম্বী, তাদের এই সিঁদুর এবং শাখা সমুন্নত থাকুক। আমি চাই যারা মুসলমান ধর্মের অবলম্বী, তার টুপি, তার পাঞ্জাবি সমুন্নত থাকুক। আমি এটা চাই আপনার মন্দির পৃথিবীতে যে কয়টা সুন্দর জায়গা আছে তার মধ্যে একটা হয়েছে গড়ে উঠুক।
আমি এটাও চাই আমার মসজিদ বাংলাদেশে দুনিয়াতে যে কয়টা শান্তিময় জায়গা আছে তার মধ্যে একটা হিসেবে গড়ে উঠুক। আমি চাই আমরা অযথা মারামারি হানাহানিতে লিপ্ত না হই, সামাজিক সমস্যাগুলি আলাপ আলোচনা করে আমরা সমাধান করি। আমি এটাও চাই হিন্দু মুসলমানের ভিত্তিতে কেন্দ্র করে পরস্পর বিভেদ তৈরি করে কোনো টেনশনের জন্ম না হোক। আমি এটা মাঝে মাঝে বলি, ঢাকায় বলেছি, কোনোদিন সুযোগ পাইলে পার্লামেন্টে দাঁড়ায় বলবো যে এই বাংলাদেশের একটা জায়গা যদি মডেল জায়গা হয়, একটা মডেল জায়গা যেখানে হিন্দু মুসলমানের সবচাইতে বেশি সম্প্রীতি হবে, সেটা হয়ে উঠুক বিরায় এবং সাল্লার জায়গাটা। এই বাংলাদেশে এমন একটা মডেল গড়ে উঠুক। দেখুন এই বাংলাদেশের মানুষকে যারা রাজনীতি করে মানুষ তাদেরকে এখন আর ভালো চোখে দেখে না কেউ। এটা আমার কাছে খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে? রাজনীতি যারা করে তাদেরকে বেশি অংশ মানুষ মনে করে চোর, আর একটা অংশ মনে করে বাটপার, আর একটা অংশ মানুষ মনে করে এটা টাকা মাইরা খাওয়ার আর একটা ধান্দা, আর একটা অংশ মনে করে যে অন্যের টাকা নিজের পকেটে ঢোকানোর এটা হলো একটা মেকানিজম। আর কেউ কেউ ঢাকায় বলে এটা বিনা পুঞ্জে লাভ। বিনা পুঞ্জে লাভ বুঝেন? এটা তো রাজনীতি করলে তো আর পকেটে টাকা খরচ করে কোনো ব্যবসা করতে হচ্ছে না। এই হাঁটতেছে, একটা দলের পদ নিয়ে নিছে, কেউ নিয়ে নিছে অমুক দলের পদ, কেউ নিয়ে নিছে অমুক দলের পদ, কেউ নিয়ে নিছে অমুক দলের পদ। এইটা নিজে একটা পুঞ্জি। এই পুঞ্জিটা ব্যবহার করে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতনের শিকার করে, এবং এই কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের ধারণা খারাপ। এক সময় কিন্তু এরকম ধারণা ছিল না। যারা রাজনীতি করতো তাদেরকে সকলেই সম্মান করত, ইজ্জত করত। কেন ইজ্জত করত? কারণ তারা নিজের পকেটের টাকা খরচ করে অন্যের উপকার করত, নিজের শক্তি সঞ্চয় করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতো। এই জন্য মনে করতো রাজনীতিবিদরা অনেক সম্মানের, অনেক ইজ্জতের। ঘুরতে 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 আমাদের এলাকায় এরকম রাজনীতিবিদ ছিলেন যারা হাঁটতে 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 বাপ দাদার সকল সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছেন। দেখেন না এরকম লোক? আপনারা বরুণ রায়ের নাম শুনেন নাই? হাঁটতে 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 পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, তারপরেও একটা পাঞ্জাবি ছিঁড়ে গেছে, তারপরেও হাঁটে, মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে। আর এখন হঠাৎ করে দেখা যায় অমুক একটা রাজনীতিবিদের দলের নেতা হয়েছে, 6 মাস পরে বিরাট বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। তো বিল্ডিং কোথা থেকে আসছে? এটাকে হঠাৎ করে ফেরেশতা নাজিল করছে? বিল্ডিং আসে গেছে আসমান থেকে? এই কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের ধারণা অনেকটাই খারাপ হয়ে গেছে, গ্রামে গঞ্জে দেখলে বোঝা যায়। কারণ বিভিন্ন গ্রামে বললে তারা অভিযোগ দেয় অমুক হলেন অমুক দলের, অমুক রাজনৈতিক দলের এটা ছিলেন, আমার এটা করছে। অমুক হলেন এটা আছেন, তিনি আমার এটা করছে। আর ক্ষমতা দেখায়, আর শক্তি দেখায়। যদি শক্তিতে না পারে তো পুলিশে ফোন দেয়, পুলিশ আবার ওই রাজনৈতিক দলের কথা এসে যায়, আইসে আবার সাহায্য করার বুদ্ধি করে। তখন মানুষগুলো ভয় পায়, কষ্ট পায় তারা, যে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, তাই বলে কি আমাকে পুলিশ দিয়ে সাহায্য করতে হবে? আমাদের দেশে এই গ্রামে পুলিশ কারোবার সম্মানী লোকের বাড়িতে গেলে সকলেই লজ্জা পায়, পায় না? পায়। আমি দেখেছি আমাদের বাড়িতে পুলিশ আসবে, এটা শুনলে সবাই খুব, না পুলিশ আসবে কেন, পুলিশের কাজ কি এখানে? কারণ পুলিশ কোন সম্মানী মানুষের বাড়িতে যাবে, কোন ইজ্জতওয়ালা লোক এটাকে সহজভাবে নেয় না। এটা আমরাও নেই না, এটা কোনো ধর্মের লোকেরাই নেয় না, এটা সঠিক না। ফলে আমি আপনাদেরকে লাস্ট কথা বলি, শেষ করে দিচ্ছি। আমি আসলে ওই অর্থে রাজনীতি করে কোনো মানুষকে নির্যাতন করার পক্ষে নই। আমি আবার বলছি, কোনো মানুষ এই নির্যাতনের শিকার হোক তা আমি চাই না, আমরা চাই না, চাবও না কোনোদিন। পারলে উপকার করেন, না পারলে অপকার করেন না, চুপ করে থাকে, কিন্তু নির্যাতনের শিকার করবেন না কাউকে। অযথা কোনো মানুষকে জেল জুলুমের শিকার করবেন না। জেল জুলুম দিয়ে কোনো মানুষের ভালোবাসা আদায় করা যায় না, কখনোই না। চাপ প্রয়োগ করে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। মানুষের ভালোবাসা যদি পাইতে চান, তাহলে মানুষের উপকার করার ভিত্তিতে মানুষ যদি আমাকে আপনাকে স্বীকৃতি দেয়, এটাই হবে রাজনীতিক নেতৃবৃন্দের সবচাইতে বড় সফলতা। আর সবচাইতে বড় বিফলতা হবে যদি নেতাকে কেউ ভয় পায়। সবচাইতে বড় বিফলতা হবে এটা, সবচাইতে বড় বিফলতা হবে এটা যদি আমার মতো লোককে আপনারা ভয় পান। তাহলে এর চাইতে বেশি অসম্মান, অশ্রদ্ধার কিছুই হবে না। আমি চাই আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, আমরাও আপনাদেরকে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করেন। যার যে সম্মান, মন্দিরের যিনি পুরোহিত আছেন তাকে তার সম্মান দেন, মসজিদের যিনি ইমাম আছেন তাকে তার সম্মান দেন, সৎসঙ্গের যিনি প্রধান আছেন তার ইজ্জত তাকে দেন, ব্যবসায়িক সমিতির যিনি প্রধান আছেন তার ইজ্জত তাকে দেন, যিনি বাস স্ট্যান্ডের মালিক আছেন তার ইজ্জত তাকে দেন, যিনি বাইক মালিক সমিতির সভাপতি আছেন তার একটা ইজ্জত আছে, তাকে দেন, যিনি মাইক্রোবাস সমিতির সভাপতি আছেন তার ইজ্জত তাকে দেন। তবেই না সমাজে একটা সম্মানের পরিবেশ তৈরি হবে। আর যদি আমাদের কথা হয় এরকম যে বাস মালিক সমিতির সভাপতি, ওর আবার কি এত মর্যাদা, তাহলে তো সমাজে কোনো ইজ্জত থাকবে না ভাই। তাহলে তো সমাজে কোনো গুরুত্বপূর্ণ কোনো লোক কাজ করতে পারবে না। যিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, গতকালকে দিরা এবং সাল্লার সকল প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেবরা আসছিলেন দেখা করতে। আমার কাছে এদের চেহারা দেখে মনে হয় এরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার।
তাহলে তার তো একটা ইজ্জত আছে, তার একটা সম্মান আছে, তার সম্মানটা তাকে দেন, তাকে স্যার বলে ডাকেন, তাকে বড় চেয়ারে বসান, তাকে পাশে রাখেন, তারপরেই না আপনি সমাজে পরিবর্তন দেখতে পাবেন। আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষককে তুচ্ছ-তাচ্ছিল্য করেন তাহলে তো সমাজ পরিবর্তন হবে না, সমাজে কাউকে রেসপেক্ট করা যাবে না, ইজ্জত করা যাবে না। ফলে আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, আমি আপনাদেরকে আজকে স্পষ্টভাবে বলে দেই, আপনারা আমরা যদি একসাথে দাঁড়াইতে পারি, এটাই আমার লাস্ট কথা, একসাথে ভালো কাজ করার জন্য, মন্দ থেকে বেঁচে থাকার জন্য, ভালো কাজ করার জন্য, দিরাই সাল্লাহকে নতুন করে গঠন করার জন্য একসাথে যদি দাঁড়ানো যায়, আমার বিশ্বাস এই জনজাগরণকে কেউ রুখতে পারবে না। এই জায়গাটা আপনারা আশা করি আমাদেরকে ভালোবাসবেন, আপনারা আমাদেরকে কোনো কারণে চাপে পড়ে কিংবা কোনো ধরনের কোনো পরিবেশের কারণে ভালোবাসেন, এটা আমি চাই না। আমি চাই মন থেকে ব্যক্তিগতভাবে হৃদয় নিংড়ানো ভালোবাসেন, তাহলে এইটার কাঙ্গালি আমরা ওইটার কাঙ্গালি নই যে আমি একজনকে ভয় দেখাবো তারপরে তিনি আমার কাছে আসবেন। নো, আই ডোন্ট বিলিভ ইট, কখনোই হবে না, কোনো দিনেই আমার দ্বারা এগুলো পসিবল না, কোনো কালেই, কশ্চিন কালেও কোনো মানুষকে ভয়ভীতি দেখিয়ে বশীভূত করার কোন রাজনীতি আমার দ্বারা সম্ভব নয়। আমার দ্বারা সম্ভব, আমার পক্ষে যতটুকু উপকার করা যায়, যেখানে যেভাবে যায় সেটা আমি করতে পারি। আমার যদি সামর্থ্য না কোলায় আমি আরো 5 জনের সহযোগিতা নিতে পারি, তাও যদি আমার সামর্থ্য না কোলায় কে করতে পারে তার কাছে আপনাকে পাঠাইতে পারি, কিন্তু আমি কোনো মানুষকে নির্যাতন করতে পারি না, তার ব্যবসা বাণিজ্য, তার চলাফেরা, সামাজিক পরিবেশ এগুলো বিনষ্ট করা আমার কাজ না। যদি এগুলো আমি করি তাহলে আমাকে আপনারা এইভাবেই ছুঁড়ে ফেলে দিবেন যেমন করে একটা খারাপ মানুষের সাথে মানুষ আচরণ করে, এই তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু যদি আমরা ভালো কাজ করতে চাই, আমরা যদি সমাজে পরিবর্তন আনতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আপনাদেরকেও আমরা নেতৃত্বের আসনে বসাইতে চাই, আমরা নিজেরাও একসাথে বসতে চাই, হেড টেবিলে চেয়ারে শুধু আমরা বসবো কেন, আপনারাও বসবেন, আপনারাও আসবেন, আপনারাও নীতি নির্ধারণ করবেন, আপনারাও পরামর্শ দিবেন, আপনারাও রাস্তা খুঁজে বের করবেন। এইরকম একটা পরিবেশ হলে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আসেন, দেখা যাক, সময় আসবে আপনাদের মধ্য থেকে নেতৃত্বে আসেন, এটা আমরা চাই। আপনাদের মধ্য থেকে এইখানে বসে বড় বড় জায়গায় যান, জনসমাবেশে যান, ব্যক্তিগতভাবে দাঁড়ান, পরিচয় নিয়ে দাঁড়ান, আপনারা লিডারশিপে আসেন, দেখেন আপনারা আপনাদের লিডারশিপে আমরা কোনো বাধা দেই কিনা, দেখেন, পরীক্ষা করে দেখেন। আপনাদের লিডারশিপ যদি আমরা মেনে নেই, আমাদের লিডারশিপ যদি আপনারা মেনে নেন, তাহলে পার্থক্য থাকলো কোথায়? সৎ কাজ করার ক্ষেত্রে আপনি যদি এক কথা বলেন, আমি যদি এক কথা বলি, আমি যদি এক কথা বলি, আপনি যদি এক কথা বলেন, তাহলে পার্থক্য থাকলো কোথায়? এই জায়গায় দাঁড়িয়ে আপনারা নেতৃত্বের আসনে আসেন, এই হুইলটা নেন, এই বাসে বসে শুধুমাত্র প্যাসেঞ্জার না, ওই বাসের ড্রাইভারের ভূমিকা পালন করতে হবে, ওই বাসটার ড্রাইভারের ভূমিকা আসেন, আমরাও আসি, আপনারাও আসেন, কোন একটা রাজনৈতিক বিপ্লব সংগঠিত হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জামাত শুধু বক্তব্যের ভিতরে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে না। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে অঞ্চলের এমপি ছিলেন, সেই অঞ্চলে হিন্দুরাই বেশি ছিল। সেই হিন্দুরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সমাবেশে এসে বলতো যে মায়ের কোলে একজন শিশু যেরকম নিরাপদে থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই আসনে আমরা হিন্দুরা তেমনই নিরাপদে ছিলাম এই 5 বছর। এমনটি কিন্তু স্বীকৃতি দিয়েছে হিন্দুরা, শুধু জামাত মুখে বলে না, কাজে পরিণত করে দেখায়। সুপ্রিয় দর্শক, জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনিরের এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।